বিএনপি সরাসরি অঙ্গ সংগঠন ছাত্রদল না। ছাত্রদল বিশ্বাস করে যে বিএনপি যদি কোনো কাজে ভুল করে, বিএনপির রাজনৈতিকভাবে যদি কোনো ভুল সিদ্ধান্ত হয়, সেটির বিপক্ষেও আমরা দাঁড়াবো। তখনকার সময়ে যে অ্যাক্টিভিজমটা ক্যাম্পাসে করতেন আর এখন যে অ্যাক্টিভিজমটা করছেন ক্যাম্পাসে, তখন তো বিরোধী দল ছিলেন, এখন সরকার দলীয় লোক। প্রতিবারই যখন অ্যারেস্ট হতাম তখন আমার মাকে আমার আব্বা বললো, এই তো তোমার ছেলে আবার গেছে অ্যারেস্ট হয়ে, দেখো তুমি কিছু বলো না, তুমি ওকে আশকারা দিয়ে দিয়ে বড় করছো। তখন আম্মা বলতো যে আমার ছেলে নেতা, যে নেতা সে যতবার জেল খাটবে তত বড় নেতা হবে, আমার ছেলে নেতা, ও জেল খাটবেই। আমরা হয়তো নৈতিকতায় বলিয়ান ছিলাম, আমাদের মনোবলে হয়তো আমরা খুবই এগিয়ে ছিলাম, কিন্তু তাদের সাথে শক্তিতে পারিনি। কারণ পুলিশ এবং ছাত্রলীগ মিলে যদি আমাদের উপর আক্রমণ করে, সেই আক্রমণ থেকে আসলে আমাদের বাঁচা খুবই তখন কষ্টসাধ্য ছিল। 40 পিস ককটেল পাওয়া গেছে এবং সেই ককটেল নাকি আমি বানিয়েছি, সংবাদে জানলাম। ককটেল বানানোর রেসিপিটা কি আপনি জানেন কিনা? এখন যদি বিরোধী দল কোনো হরতাল ডাকে লোডশেডিং এর প্রতিবাদে, আপনি কি সেখানে অংশগ্রহণ করবেন? বৈশ্বিক সংকটের কারণে আপনি জানেন যে তেলের সংকট, সেই জায়গা থেকে লোডশেডিং হচ্ছে। আমরা প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধেই কথা বলবো। আমরা যদি মনে হয় তার জন্য রাস্তায় নামতে হয়, আমরা রাস্তায় নামবো। 2019 সালে ডাকসুর ডিএস পদপ্রার্থী ছিলেন। আমরা লাস্ট ডাকসু নির্বাচন দেখতে পেলাম 2025 সালে, যেখানে ছাত্রদল এটাকে দাবি করছে যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপিয়ে আনা হয়েছে বা প্রহসনের ডাকসু। সেন্ট্রাল প্যানেলে ডাকসুতে শিবিরকে জিতিয়ে দেওয়ার একটি ডাকসু ছিল এবং এটিও ছিল নিয়াজ আহমেদকে ভিসি করা হয়েছিল শুধুমাত্র ডাকসুতে শিবিরকে জেতানোর জন্য। এটি স্পষ্ট। না হয় তিনি 12 ফেব্রুয়ারির পরে কেন পদত্যাগ করবেন? তাকে কেউ প্রেশারাইজ করেছে? সাম্প্রতিক সময়ে ছাত্রদল নেতাদেরকে অবৈধভাবে হলে সিট দেয়া হচ্ছে। আপনি বিভিন্ন হলে দেখবেন রুমে অ্যালটমেন্ট নাই, শিবিরের ছেলেদের মাধ্যমে রুমে কিন্তু থাকছে। আইলেটে ছাত্রদল কর্তৃক শিক্ষার্থীদেরকে গেস্ট রুম নেয়ার বা নির্যাতন করার অভিযোগ উঠেছে। লেদারে আসলে ব্যাচমেটরা সিনিয়র জুনিয়র মিলে তো বসতেই পারে, বন্ধুরা মিলে আড্ডা দিবে না? ক্যাম্পাসে বড় ভাই ছোট ভাইরা মিলে আড্ডা দিবে না? আমি শুনেছি এরকম একটি ঘটনা ছিল, তারা রাত্রে 11:30 থেকে 12টা পর্যন্ত আধা ঘন্টা একসাথে বসে আড্ডা দিচ্ছিল। আমরা কেন আমাদের পতন ডেকে আনবো? আমরা তো চাই আমাদের বিরুদ্ধে 1000টা সমালোচনা হোক, আমাদের বিরুদ্ধে আমরা কোনো অন্যায় করলে সেই অন্যায় সম্পর্কে আমাদেরকে চার্জ করা হোক। আমরা যদি আসলেই অপরাধ করি, আমরা সেটির বিপক্ষে যদি অপরাধ করে থাকি, আমরা সেটির জন্য সরি বলবো এবং অপরাধ আর আমরা করবো না, আমরা শুধরাবো। আপনার বিরুদ্ধে আমরা শুনতে পেয়েছি যে আপনি আসলে 10-11 সেশনের, কিন্তু আপনি 2017 সালে সমাবর্তনও পেয়েছেন, অর্থাৎ আপনার স্নাতক যেই প্রক্রিয়াটি আছে, স্নাতক শেষ হয়ে গিয়েছে। তো এখনও আপনি হলে থাকছেন এরকম আমরা শুনতে পেয়েছি। তো এইটা আসলে কেন, বা এরকমভাবে হলে থাকার কোনো নিয়ম আছে কিনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপালসের নিয়মিত পডকাস্ট শো ক্যাম্পাস পালসের নতুন আরও একটি পর্বে। আজকের পর্বে আমাদের অতিথির আসন অলংকৃত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি এবং ডাকসুর সাবেক জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক ভাই। ফ্যাসিবাদী আমলে ভাইয়ের রয়েছে দীর্ঘ লড়াই এবং সংগ্রামের গল্প। চলুন দেরি না করে আজকে অনিক ভাইয়ের কাছ থেকে শুনি তার রাজনৈতিক জীবনের গল্প। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ফ্যাসিবাদী আমলে তো আপনার দীর্ঘ একটা লড়াই এবং সংগ্রামের গল্প আছে, আপনি যদি ওই গল্প থেকে খানিকটা আমাদের সাথে শেয়ার করতেন। দেখুন, আমরা আসলে প্রায় সময় বলতাম যে আমরা ফ্যাসিস্টকে হটানোর জন্য একটা স্বপ্নে বিভোর ছিলাম। আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে মানুষের অধিকারের কথা বলা হোক এবং মানুষ সেটা যাতে বলতে পারে। আমরা চেয়েছিলাম যে মানুষ তাদের মুখের কথাগুলো স্বাধীনভাবে যাতে বলতে পারে এবং মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমাদের গণতান্ত্রিক একটি দীর্ঘদিনের লড়াই ছিল। এখানে আসলে যদি আমি ডিসক্রাইব করতে যাই অনেক সময় লাগবে, তবে হ্যাঁ, আমরা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই আমরা দেখেছি একটি কর্তৃত্ববাদী আচরণ। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে মতের বিমত ঘটলে বা কোনো কারণে তার কথার সাথে কথা যদি না মিলতো, তার উপর নির্যাতন করা হতো, তাকে বিভিন্নভাবে ট্যাগিং করা হতো। তো এইসব দেখেই কিন্তু আমাদের মনে হয়েছে যে আমাদের প্রতিবাদ করা উচিত এবং সেই প্রতিবাদের সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হিসেবে এবং আমাদের কাছে মনে হয়েছে যে প্রতিবাদ করার জন্য সাহস করে মুখ ফুটিয়ে নিজের পরিচয় প্রকাশ করেই হয়তো প্রতিবাদ করা যেতে পারে। সেই জায়গা থেকে ছাত্রদল ছিল বেস্ট অপশন। আমরা সবাই কিন্তু একটা সময়ে এসে ছাত্রদলকে সবচেয়ে বেস্ট অপশন হিসেবেই বেছে নিয়েছি। বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম, ছোটোবেলাও দেখতাম 2001 থেকে 2006 যখন বিএনপি ক্ষমতায়, তখন আমাদের গ্রামগুলোতে প্রচুর বিএনপির মিছিল হতো। আমরা যখন ছোট স্কুল পড়ুয়া এবং আমরা দেখেছি আমাদের বাবারা, আমাদের চাচারা, আমাদের কাজিনরা বিএনপির মিছিলে যেত, আমরা তাদের সাথে কিন্তু বিভিন্ন মিছিলগুলোতেও অংশগ্রহণ করেছিলাম সে সময়ে। তো সেখান থেকে তো একটি ভালো লাগা ছিলই।
আর আমাদের এই দীর্ঘ লড়াইটা সত্যিকার অর্থেই আমরা একটি স্বপ্ন নিয়ে লড়াই করেছি। আমরা সবসময় চেয়েছি যে আমাদের এই দেশের মানুষ, এই দেশের শিক্ষার্থীরা, এই দেশের সকল সংবাদকর্মীরাও তাদের যে মতপ্রকাশ এটি স্বাধীনভাবে করতে পারুক। সেই স্বাধীনতার আকাঙ্ক্ষার কারণে আসলে আমরা কোন সময় যে দীর্ঘদিনের লড়াই শেষ করে ফেলেছি, কোন সময় যে আসলে সফল হয়ে গেছি, এই সময়টা আসলে খুব দ্রুতই আমাদের কেটে গেছে। আমাদের জানা মতে আপনি কারাবরণও করেছেন, তো একটু জানতে চাচ্ছি আপনি কতবার কারাবরণ করেছেন এবং সেই কারাগারে থাকাকালীন কাহিনীগুলো যদি আমাদের সাথে শেয়ার করতেন। জি, আমি আসলে কারাবরণ করেছি 3 বার। তো প্রথমবার 83 দিন ছিলাম, দ্বিতীয়বার আমাকে থাকতে হয়েছিল 21 দিন এবং তৃতীয়বার প্রায় 12 দিনের মতো আমি কারাবাসে ছিলাম। এবং তৃতীয়বার আমি যখন গ্রেফতার হই সেটি আসলে স্বাভাবিক গ্রেফতার ছিল না, আমাকে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমাকে কিন্তু আদালতের সামনে হাজির করেনি। বিএনপি সংবাদ সম্মেলন করেছে, আমার দল থেকে কর্মসূচি দিয়েছে, তার কিছুদিন পরে আমাকে আসলে আদালতে হাজির করা হয়েছিল, যেটি গুম ছিল। এবং আমার পরিবার, আমার সহকর্মীরা, আমার রাজনৈতিক সহযোদ্ধারা সবাই কিন্তু এটি নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল, আসলে আমি আর ফিরে আসি কিনা। তো সেখানে আসলে যদি স্মৃতির কথা বলেন, স্মৃতি তো অনেক। প্রথমবার আসলে জেল খেটেছিলাম 83 দিন, দীর্ঘ সময়। এবং সে সময় কিন্তু আমি আমার একটি ঈদও আমরা জেলখানায় উদযাপন করতে হয়েছিল, কিন্তু সেটি আসলে জেলখানায় আমাদের ভালো লেগেছে এই কারণে যে আমরা আসলে সত্যিকার অর্থেই আমরা তো জেনে শুনেই বেছে নিয়েছিলাম এই জীবন। এখানে আমাদের হামলা সহ্য করতে হবে, মামলা সহ্য করতে হবে, আমাদের জেলে যেতে হতে পারে, এসব জেনেই তো গিয়েছিলাম। সেই জায়গা থেকে মানসিকভাবে খুবই শক্তিশালী ছিলাম, কিন্তু কিছু কিছু মানুষের ভেঙে পড়া দেখে আমরাও মাঝে মাঝে নস্টালজিক হতাম, আমাদেরও মাঝে মাঝে পরিবারের কথা মনে পড়তো। আর আমি তো একটু অভ্যস্তই ছিলাম আসলে পরিবারের বাইরে ঈদ করে, যেহেতু তারাও আসলে বাংলাদেশে থাকেন না, তো সেই জায়গা থেকে খুব বেশি খারাপ লাগেনি। আর জেলখানা স্মৃতির মধ্যে আমাদেরকে তো ক্যাম্পাস থেকেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে লেখক মোশতাককে জেলখানায় হত্যা করা হয়েছিল এবং আমরা বলেছিলাম যে এটা জেল হত্যা। এটার প্রতিবাদে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে একটি কর্মসূচি করতে চেয়েছিলাম, প্রতিবাদ কর্মসূচি। প্রশাসন আমাদেরকে পারমিশন দেয়নি। তারপর আমরা বারবার চেষ্টা করছিলাম এবং আমাদের যেহেতু পূর্ব নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে প্রোগ্রাম করার কথা ছিল, আমরা প্রোগ্রাম করার জন্য চেষ্টা করেছি যে পুলিশ যদি বাধাও দেয়, অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো। সেই জায়গা থেকে আমরা প্রোগ্রাম করতে গিয়েছিলাম এবং আমাদের উপর হামলা করা হয়। হামলার পর যেদিন এই ঘটনা 28 ফেব্রুয়ারি, ওই দিনই আমরা সন্ধ্যার পরে ক্যাম্পাসের দিকে বসেছিলাম, ক্যাম্পাসে এই বিষয়েই গল্প করছিলাম। আমাদের কত নেতাকর্মী আহত হয়েছে, আমাদের কত নেতাকর্মী গুরুতর আহত হয়েছে, এই বিষয়ে গল্প করছিলাম। এর মাঝেই ক্যাম্পাস থেকে একদম আমাদের 3 জনকে তুলে নিয়ে যায় এডিসি হারুন, তৎকালীন এডিসি হারুনের নেতৃত্বে। এবং সত্যিকার অর্থে আমরা বারবার এটা চিন্তা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কাউকে তুলে নিয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা ছিল না, কিন্তু সেটিই কিন্তু ফ্যাসিবাদের আমলে হয়েছে। তো আমাদের জেল স্মৃতিতে বারবার মনে পড়তো, বিশেষ করে ডিবি অফিসে আমাদের সাথে যে ব্যবহার করা হয়েছিল। আমাদের সাথে একটি ছেলে ছিল তপন নাম, তপন আমাদের মুগদার 7 নং ওয়ার্ডের ছাত্রদলের তৎকালীন আহ্বায়ক ছিল। ওকে আমাদের সামনে যখন ঝুলিয়ে পেটানো হলো, তখন আমরা সবাই খুবই উদ্বিগ্ন ছিলাম যে আমাদেরকে জানি কি করা হয়। এবং আমরা যে 12 জন ছিলাম, 12 জনের মধ্যে প্রথম যে 9 জনকে অ্যারেস্ট করা হয়েছিল বিভিন্ন স্পট থেকে, কাউকে 21 হলের সামনে থেকে, কাউকে প্রেস ক্লাব থেকে, কাউকে ঢাকা মেডিকেলের সামনে থেকে চিকিৎসা নিতে গিয়েছে, তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে। তাদেরকে আসলে বেদম পিটিয়েছে, হাঁটুতে মেরেছে, পিঠে মেরেছে, বেদম পিটিয়েছে। কিন্তু আমাদেরকে যখন অ্যারেস্ট করেছিল, আমরা 3 জন যখন আমাদেরকে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যায়, তখন সকল ছাত্র সংগঠন কিন্তু, ছাত্রলীগ বাদে অনেক ছাত্র সংগঠনই কিন্তু বিবৃতি দিয়েছিল ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে। যে কারণে ওই দফায় আমাদের উপর আসলে আমাদের সর্বশেষ আমরা যে 3 জন ছিলাম, আমাদেরকে শারীরিকভাবে কোনো টর্চার করেনি, তবে হ্যাঁ মানসিকভাবে প্রচুর নির্যাতন করেছে। বিভিন্ন কথা বলেছে, বিভিন্নভাবে বলেছে যে এই দল করে কি হবে, আওয়ামী লীগ তো ভালো, আওয়ামী লীগ আরও 100 বছর ক্ষমতায় থাকবে, এই প্রশাসন, এই দেশ শেখ হাসিনার, তোমরা এই দেশে না থাকলেও পারো, চলে যাও, দেশ ছেড়ে চলে যাও, এই দেশে থাকলে কিন্তু বাঁচতে পারবা না। তো আমরা চেয়েছিলাম যে হ্যাঁ, জেলখানায় বসে বসে আমরা এটাই ভাবতাম যে আমাদের আসলে এমন বাংলাদেশ গড়া উচিত যেখানে কারো হবে না দেশ, বরং সবার হবে, কোনো ব্যক্তির হবে না দেশ, বরং জনগণের হবে। সেই উচ্চাশা, সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আমাদের জেল জীবন খুব সহজেই কেটে গেছে। বাকি 2 বার আপনাকে কি কারণে গ্রেফতার করা হয়? দ্বিতীয়বার গ্রেফতার করা হয়েছিল আসলে ফুল দেওয়ার অপরাধে। আমরা জেনেছিলাম যে ফুল দিলে হয়তো প্রণয় হয়, কিন্তু ফুল দিলে জেল হয় সেটা জানতাম না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছ শিক্ষার্থীদেরকে ফুল এবং কলম দিয়ে বরণ করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। এবং আমরা ছিলাম দোয়েল চত্বর এলাকায়,
তা আমরা যখন শিক্ষার্থীদের ফুল দিচ্ছিলাম এটি দেখে ছাত্রলীগ আমাদের উপর আক্রমণ করে। আমরা চেষ্টা করেছি সেটি প্রতিহত করার জন্য, কিন্তু আমরা সেটি প্রতিহত করতে পারি নাই, কারণ পুলিশ এসে ছাত্রলীগের মতোই ছাত্রলীগের সাথে থেকে আমাদের উপর পুনরায় অত্যাচার করা শুরু করতে চেষ্টা করে। সেই সময়টাতে তাদের সাথে আমাদের বাকবিতণ্ড হয়। তারা অনেকেই আমাদের অনেক শিক্ষার্থীদেরকে, অনেক ছাত্রদলের নেতাকে প্রহার করে। সেই ঘটনায় আমরা শেষ পর্যন্ত তাদের সাথে আর শক্তিতে পেরে উঠতে পারিনি। আমরা হয়তো নৈতিকতায় বলিয়ান ছিলাম, আমাদের মনোবলে হয়তো আমরা খুবই এগিয়েছিলাম, কিন্তু তাদের সাথে শক্তিতে পারিনি। কারণ পুলিশ এবং ছাত্রলীগ মিলে যদি আমাদের উপর আক্রমণ করে, সেই আক্রমণ থেকে আসলে আমাদের বাঁচা খুবই তখন কষ্টসাধ্য ছিল। যাই হোক, তো আমরা ফুল দিচ্ছিলাম, ওই ঘটনা থেকে আমাদেরকে অ্যারেস্ট করে এবং মামলা দেয় রাষ্ট্রদ্রোহিতার। তৃতীয়বার কি কারণে? তৃতীয়বার আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে 28 অক্টোবর 2023 সেখানে বিএনপির সমাবেশ ছিল, একটি বিশাল সমাবেশ। আপনি দেখেছেন সেখানে বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষ একসাথে হয়েছে এবং তারা সবাই কিন্তু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, এই ফ্যাসিবাদের পতনের দাবিতে কিন্তু সমাবেশ করেছিল। এবং আমরা বলেছিলাম যে এই হাসিনার অধীনে কখনোই কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তো সেই জায়গা থেকে আমাদের যে কর্মসূচি ছিল, এবং সেই কর্মসূচিতে আপনি দেখেছেন যে প্রশাসন হামলা করেছে। তো হামলা করার প্রেক্ষিতে আমরা কিন্তু তারপরে দীর্ঘদিন আমাদের আন্দোলন কন্টিনিউ করেছি এবং আমরা বারবার বলেছি যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, যে নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, যে নির্বাচনে মানুষের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করার স্বপ্ন দেখতে পারবে না, সেই নির্বাচন আমরা চাই না। তো আমাদের সেই ধারাবাহিক কর্মসূচি হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক দফা অবরোধে ক্যাম্পাসে বিভিন্ন ফটকে তালা লাগিয়েছিলাম। বিবিসিতেও নিউজ হয়েছিল এই ঘটনা নিয়ে। তো তারপর থেকেই দেখলাম যে আমার এক ছোট ভাই আমার কাছাকাছি থাকতো, হারুন, হঠাৎ করে ওকে অ্যারেস্ট করলো পুলিশ। ও আমাকে ফোন দিল, ভাই আমাকে তো অ্যারেস্ট করলো। কেন? সে ভাই জানি না, আপনি আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেন। তার কিছুক্ষণ পরে নিউজ চ্যানেলগুলোতে দেখতে শুরু করলাম যে ওর সাথে নাকি 48 পিস ককটেল পাওয়া গেছে এবং সেই ককটেল নাকি আমি বানিয়েছি, সংবাদে জানলাম। যাই হোক, তো জানার পর হচ্ছে যে আমি বানানোর রেসিপিটা কি আপনি জানেন কিনা? না, জানতাম না। যদি সংবাদে জানাতো তাহলে হয়তো জানতে পারতাম। যাই হোক, তো পরবর্তীতে যখন আমি এই নিউজ দেখলাম, দেখার পরে আমার দলের যারা শিশু নেতাকর্মী ছিল তারা এই বিষয়টি আমাদের সাংগঠনিক অভিভাবককে জানায় এবং তিনি তৎকালীন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ভাইকে ফোন দিয়ে জানায় যে ওকে বলো তাড়াতাড়ি ওর মতো করে সেফ থাকার জন্য। এবং হারুনকে টানা 5 দিন নির্মমভাবে অত্যাচার করা হয়। টানা 5 দিন একটি মানুষকে মেরেছে। আপনি কল্পনা করতে পারবেন? মানে আপনার অবস্থান জানার জন্য তাকে নির্যাতন করা হয়? হ্যাঁ, আমার অবস্থান এবং আমার বিষয়ে ও যাতে স্বীকারোক্তি দেয় এজন্য। আপনি দেখবেন তৎকালীন নিউজে, সময় টিভিতে আপনি এখনও নিউজটি পাবেন, হারুন কিন্তু আমার বিষয়ে কিছু বলেনি। ওকে শুধু মারা হয়েছে ও যাতে বলে এটাতে আমার সম্পৃক্ততা ছিল এবং আমি করেছি, আমি বানিয়েছি বা আমি ওকে দিতে বলেছি, এই ধরনের। তো ওর ফোন বারবার চেক করা হয়েছে, ওখানে আমার এই ধরনের কোনো সম্পৃক্ততা পায়নি। তবে এটি পেয়েছে হারুন আমার সাথে সংযুক্ত। আমি প্রথমেই এই জন্য বলেছি যে আমার ছোটো ভাই, হ্যাঁ আমি ওর সাথে কানেক্টেড। তো যে কারণে ওকে অ্যারেস্ট করার পরে ওকে 5 দিন মারা হয়েছে। সকালবেলা মারার পরে ওকে দুপুরবেলা ওষুধ খাওয়ানোর পর আবার বিকেলবেলা মারতো, কিন্তু ওর ফোন বা কোথাও কোনো ইনফরমেশন পাইনি। এই যাবতীয় কোনো অপকর্ম আমি করেছি। তো যাই হোক, ওই ঘটনার পর যেহেতু আমার বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, আমি কখনো আমার নিজ জেলা কুমিল্লায় থেকেছি, কখনো চাঁদপুর থেকেছি, কখনো ফেনী থেকেছি, কখনো ঢাকা থেকেছি। তো ইলেকশন শেষ হয়ে গেল। ইলেকশনের পরে আমি আগাম জামিনের জন্য ঢাকায় আসব এবং একই দিনে আমার বড় ভাগ্নি, সে দেশের বাইরে থাকে, সে বাংলাদেশে তখন এসেছিল, তাকে আমার বিদায়ও দেওয়া হয়নি। তো আমি ভেবেছিলাম যে ওর সাথে যেহেতু আমার ওইভাবে দেখা হয়নি, আমি শেষ দিকে ওর সাথে একটু দেখা করি। তো আমি ঢাকা আসছিলাম এবং আমি ভাবছিলাম যে এয়ারপোর্টে ওকে একটু বিদায় দিয়ে, দূর থেকে ওকে হাত নাড়িয়ে বিদায় দিয়ে আমি চলে যাব। তো আমি ওকে বিদায় জানালাম। বিদায় জানানোর পরপরই আমি গাড়িতে উঠতে যাবো, এমন সময় দেখলাম আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এবং শুধু আমাকে ঘিরেই ওরা ক্ষান্ত থাকেনি, আমার বোন ছিল আমার সাথে। আমার বোন আমাকে রক্ষা করার জন্য বা আমাকে টেনে আনার জন্য, অথবা সে শুধুমাত্র জানার জন্যই তাদের প্রশ্ন করেছিল যে আপনারা কারা, কেন ওকে নিয়ে যাচ্ছেন। এতে করে আমার বোনকে তারা ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার বোনের হাতের এই জায়গাতে দীর্ঘদিন কালো হয়েছিল। তো তখন আমাকে আসলে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেটির অপরাধ কি আমি জানি না, আসলেই জানি না। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলাই আমার অপরাধ ছিল কিনা আমি জানি না, যে কারণে আমাকে গুম রাখা হয়েছিল। পরবর্তীতে কয়েক দফা সংবাদ সম্মেলনের পরে, প্রেস রিলিজ দেওয়ার পরে আমাকে আদালতে সমর্পণ করা হয়। আপনাকে যখন গুম করা হয় তখন আপনাকে কোথায় রাখা হয়েছিল, আয়নাঘরে কিনা? আমি নিশ্চিত জানি না। প্রথমবার আমাকে যখন এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে আসা হয় তখন তো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। আমি গাড়িতেই ছিলাম দীর্ঘক্ষণ এবং প্রথম রাতটি আমাকে কোথায় রাখা হয়েছে আমি জানি না। আমি আসলেই জানতাম না, কারণ আমার জায়গাগুলো পরিচিত ছিল না, একদমই অপরিচিত এবং আমাকে বলেনি। হ্যাঁ, প্রথম অবস্থায় যখন আমাকে ধরা হয়, ধরার পরে আমার মাথায় একটা কালো টুপি, এটাকে জমটুপি বলে ওদের ভাষায়, জমটুপি পরানো হয় এবং প্রথমেই আমাকে আসলে বলতে একটু দ্বিধা লাগে,
রাজনীতিবিদদের অনেক কিছু সহ্য করতে হয়, কিন্তু আমাকে ধরেই প্রথমে আমাকে হিট করা হয়েছে এবং আমি এতে করে যাতে আমি মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়ি। তো তারপর আমি আসলে আর তাদের কাছ থেকে জানতেও চাইনি। আমি শুধু একটি প্রশ্ন করেছিলাম যে আমি কি ফিরে যেতে পারবো নাকি মরে যেতে হবে, সেটা জবাবে তারা আসলে কিছু বলেনি। তারা বিভিন্নভাবে প্রথম দিনটি আমি জানিনি এবং দ্বিতীয় দিন থেকে আমাকে রাখা হয়েছিল ডিবি অফিসে, সেটি আমি জানতে পেরেছি। ডিবি অফিসে কোন সেলে রাখা হয়েছে সেটি আমি জানি না, তবে শেষে আমাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেটি ছিল হচ্ছে বোম ডিসপোজাল ইউনিট। এবং তারা আমার 2টি ফোন ছিল আমার পকেটে, আমার পুরো ফোন দেখেছে, পুরো ফোন ঘেটে কোনো ধরনের যে অভিযোগের ভিত্তিতে আমাকে গ্রেফতার করা হয়েছে বলে তারা আমাকে জানিয়েছে, এ ধরনের কোনো অভিযোগ বা কোনো সত্যতা সম্পৃক্ততা কিছুই পায়নি। তারপর আমি তাদেরকে প্রশ্ন করলাম, আমাকে তো পুলিশ গ্রেফতার করেনি, আপনারা করেছেন, কোনো কিছু তো ক্লু পাননি, তাহলে এখন ছেড়ে দেন। বলছে না, এটা সম্ভব না, আপনার বিষয়ে আমাদের একদম উপর মহল থেকে অর্ডার আছে, আপনাকে এখন আমাদের বাধ্য হয়ে আদালতে পাঠাতে হচ্ছে, না হয় আপনার হয়তো আরও কয়েকদিন এখানে থাকা লাগতো। আদালতে যাওয়ার পর আমরা দেখেছিলাম যে আপনি হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় হাত উপরের দিকে হাত নেড়ে হাসছেন। তো ওই যে তখন ওই জাহান্নামের সিচুয়েশনে থেকে আপনি যে একটা পুষ্পের হাসি দিচ্ছিলেন, এটার নেপথ্যে কারণ কি ছিল? দেখুন, এটি আমি প্রায় ছোটো ভাইদের বলতাম যে ওই সময়টাতে আমাকে যখন গুম করা হয়েছিল, আমি আসলে জানতাম না ঠিক আদৌ আমি ফিরবো কি না। ঠিক একইভাবে আমার কাছে মনে হচ্ছিল প্রথম দিন আমি কোথায় ছিলাম আমি জানি না, দ্বিতীয় দিন থেকে আমি ডিবি অফিসে। তো আমি আসলে আদালতে আমাকে পাঠানোর পরে আমার কাছে মনে হয়েছিল যে আমি নতুন করে দুনিয়া দেখছি। এটি অনেকটা এরকম, আপনি দেখবেন যে একটি অন্ধ মানুষকে যদি আপনি চোখের আলো ফিরিয়ে দেন তার কাছে যেমন লাগবে, ঠিক আমার কাছে তেমনই লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে না, আমি একটি বদ্ধ পরিবেশ থেকে এমন একটি পরিবেশে এসেছি যেখানে প্রশাসনিক মানুষের বাইরে বা পুলিশ, ডিবি, আরও যত বাহিনী, হাসিনার লেসপেন্সার যারা ছিল, এর বাইরেও কিছু মানুষ দেখা যাচ্ছে। এটি দেখে আমি খুব খুশি ছিলাম এবং আমার কাছে মনে হয়েছে আমি জীবনটি হয়তো দ্বিতীয়বারের মতো ফিরে পেয়েছি। সেই জায়গা থেকে আমি খুব হাস্যোজ্জ্বল ছিলাম এবং আমার ছোটো ভাইরা যারা তখন উপস্থিত ছিল আদালতে, অনেকেই উপস্থিত ছিল, অনেকে আমার কাছে যেতে দেওয়া হয়নি। তো ওরা দূর থেকেও অনেকেই অনেক দুশ্চিন্তা করছিল এবং তাদের মাঝে আমার পরিবারের সদস্যরা যেহেতু দেশের বাইরে থাকে, তাদের মাঝেও কিন্তু খুব দুশ্চিন্তা ছিল যে ওকে কী করা হয়েছে, কী পরিমাণ মারা হয়েছে আল্লাহ জানে। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার একটি হাসি হয়তো তাদের যে মনোভাব সেটি বদলে দিতে পারে, তাদেরকে স্বস্তি দিতে পারে। তাদেরকে অবশ্যই স্বস্তির পাশাপাশি আমাদের এই যে দীর্ঘদিনের লড়াই, আন্দোলন, সংগ্রাম, এটি যে আমরা হাসি মুখেই সহ্য করছি, এটি তখন আসলে আমার কাছে তাই মনে হয়েছে যে একটি হাসি হয়তো সেটি প্রমাণ করতে পারে। জেলে থাকা অবস্থায় যখন আপনার পরিবারের কথা মনে পড়তো তখন আসলে কেমন লাগতো বা তখন কি করতেন? দেখুন, আসলে পরিবার তো আত্মীয়তার সম্পর্ক, তার বাইরে তো আসলে একটা কনসেপচুয়াল বিষয়। আপনি দেখবেন যে অনেক পরিবার কিন্তু বাবা মা দুজনই থাকছে বা একজন সন্তান থাকছে, আবার অনেক বড় পরিবার হয়। পরিবারটাকে আসলে আপনি কিভাবে কনসেপ্ট করে নেন এটি বিষয়। আমি আসলে দীর্ঘদিন যাবতই আমার পরিবারের সদস্যদের বাইরে থেকে অভ্যস্ত। তো যেহেতু রাজনীতি করছি, সহযোদ্ধা যারা ছিল তাদের সবাইকে মিলিয়ে আসলে আমি পরিবার মনে করতাম। জেলখানায়ও তো যারা ছিল তারাও আমার সহযোদ্ধা ছিল এবং আমার কাছে মনে হয়েছে যে পরিবারকে অবশ্যই আমি মিস করছিলাম, যে তাদের সাথে হয়তো কথা বলার সুযোগ হইতো, আমি কথা বলতে পারতাম না। কারণ জেলখানায় যে মোবাইল ফোন ছিল সেটি দিয়ে দেশের নাম্বারে কথা বলা যেত, বিদেশের নাম্বারে না। তো আমার পরিবারের সাথে আসলে কথা বলার সুযোগ হতো না জেলে থাকাকালীন সময়, এজন্য একটু খারাপ লাগতো। এবং আমার মা বিভিন্নভাবে আমার বোনের মাধ্যমে, আমার রাজনৈতিক সহযোদ্ধাদের মাধ্যমে আমার কাছে খবর পাঠাতো, ঠিকঠাক আছে কি না, কিছু লাগবে কি না, তারপরে হচ্ছে ওর যাতে কষ্ট না হয়, তারা খুব দুশ্চিন্তা করতো। তো ওই জায়গা থেকে হচ্ছে আমি তাদেরকে মাঝে মাঝে মনে করতাম। আবার মাঝে মাঝে আমার মনে হতো আমার মায়ের একটি কথা, আমি প্রতিবারই যখন অ্যারেস্ট হতাম তখন আমার মাকে আমার আব্বা বললো, এই তো তোমার ছেলে আবার গেছে অ্যারেস্ট হয়ে, দেখো তুমি কিছু বলো না, তুমি ওকে আশকারা দিয়ে দিয়ে বড় করছো। তখন আম্মা বলতো যে আমার ছেলে নেতা, যে নেতা সে যতবার জেল খাটবে তত বড় নেতা হবে, আমার ছেলে নেতা, ও জেল খাটবেই, তুমি টেনশন করো না, ও পারবে। তো এই মায়ের এই কথাগুলো আমাদেরকে আসলে ইন্সপাইরেশন দিত, উৎসাহ দিত। আপনার মায়ের অনুপ্রেরণাতেই কি আপনার রাজনীতিতে এত দূরে গিয়ে আসা হয়েছে? দেখুন, আমরা আসলে প্রথমেই আপনাকে একটু আগে বলেছি যে ছোটোবেলা থেকে এমন একটা আবহাওয়ার মধ্যে বড় হয়েছি। আমাদের পরিবারের অধিকাংশ সদস্যই রাজনীতির সাথে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত ছিল। তো ওই জায়গা থেকে আমরা আসলে বায়বর্ন পলিটিক্যাল হয়ে গেছি। মায়ের অনুপ্রেরণা তো বটেই, অবশ্যই পরিবারের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। আমার মা সবসময় আমাকে উৎসাহিত করে, আমার বোন আমাকে খুবই উৎসাহিত করে, মাঝে মাঝে বকাবকি করে, সেটা তো করবেই, কিন্তু এর বাইরে রাজনীতি বা এইসব ইস্যুতে তারা আমাকে খুবই উৎসাহিত করে। আমার বাবা বিএনপিতে পোস্টেড ছিলেন, উনি আমাদের সর্বশেষ উনি আমাদের ইউনিয়ন বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। তো আসলে আমাদের পরিবারটাই রাজনৈতিক, যে কারণে জন্মের পর থেকেই আমার মনে হয়েছে যে আমি এমন একটা আবহে বড় হয়েছি এবং যতটুকু বুঝতে শিখেছি ততটুকু জায়গা থেকে মনে হয়েছে হ্যাঁ, রাজনীতি করতে হবে।
দেশের জন্য করতে হবে। কত সাল থেকে আপনি রাজনীতির সাথে অ্যাক্টিভলি যুক্ত হয়েছেন? দেখুন, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের যে রাজনৈতিক কাঠামো, এই কাঠামো অনুযায়ী তো আমাদের যিনি পোস্টেড হলো তখন থেকে তিনি রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হলো। তো আমরা 2016 সালে সর্বপ্রথম আমি পোস্টেড হয়েছিলাম জহুরুল হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে। আর যদি কত সাল থেকে, আমি 2004 সালে আমাদের পাশে একটি স্কুল আছে পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ওই উচ্চ বিদ্যালয়ের মাঠে ডক্টর খন্দকার মোশাররফ স্যারকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলাম, সেই ঘটনা আমার মনে আছে। 2005 সালে আমি এলাকায় মিছিল করেছি, দৌড়াদৌড়ি করেছি, এবং 2008 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে মিছিল করেছি। তো ওই হিসাবে ধরতে গেলে তো যদি কবে থেকে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করি, সেটি 2004-03 এরকম হবে। আর যদি আপনি প্রশ্ন করে থাকেন যে কবে থেকে পোস্টেড হলেন, তাহলে 2016 সালের ফেব্রুয়ারির 6 তারিখ। আপনি যে এখন রাজনীতি করছেন এবং আপনার পরিবার দেশের বাইরে থাকছে, আপনি চাইলে তো একটা ওয়েল সেটেলড লাইফ লিড করতে পারতেন, একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতেন। তো আপনার পরিবারকে ছেড়ে আপনি একটা লাক্সারিয়াস লাইফ ছেড়ে দেশে জেল খাটছেন, দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং নিজের একটা সুন্দর একটা সিকিউরড লাইফ আপনি ছেড়ে দিয়ে এসেছেন। এ কারণে কি কখনো আফসোস হয়? না, মোটেও আফসোস হয় না। কারণ আসলে আমরা তো ছোটোবেলা থেকেই বেশিরভাগ সময় চিন্তা করেছি যে আমাদের পরিবারটা অনেক বড়, শুধু বাবা মা ভাই বোন নিয়ে পরিবার না, দেশের মানুষকে নিয়ে আমাদের দেশ এবং পরিবার। তো সেই জায়গা থেকে আমাদের ভাবনা ছিল যে আমি দেশের বাইরে সেটেল হলে, দেশের বাইরে পড়াশোনা করলে বা দেশের বাইরে চাকরি করলে হয়তো আমি ব্যক্তিগতভাবে ভালো থাকবো, কিন্তু আমার দেশের সকল মানুষ তো ভালো থাকবে না। আমরা হয়তো একজন ব্যক্তি হিসেবে পুরো রাষ্ট্রকে পাল্টে দিতে পারবো না, একটা চিন্তাকে তো পাল্টে দিতে পারবো। সেই জায়গা থেকে মনে হয়েছে যে আমার নিজে যতটুকু সিকিউরড হওয়া দরকার, তার চেয়ে অনেক বেশি দরকার আমাদের বাংলাদেশের মানুষকে সিকিউরড করা। এই দেশের মানুষের জন্য যদি আমি একটু অবদান রাখতে পারি, এই দেশের শিক্ষার্থীদের জন্য যদি আমি একটু অবদান রাখতে পারি, এই দেশের একটি মানুষের প্রাণ যদি আমি বাঁচাতে পারি কোনোভাবে আমার কর্মের মাধ্যমে, তাহলে সেটিই মনে হয় আমার জন্য অনেক বেশি পাওয়া। সেই জায়গা থেকে ব্যক্তিজীবনকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়নি, বরং মনে হয়েছে যে সবাইকে নিয়ে যে জীবন, এটিই আমার ব্যক্তিজীবন। আমি মাঝে মাঝে কবিতা লিখি, ছোট ছোট কবিতা লিখি, খুব বড় কবিতা লিখি না। তো গত পরশুদিন কথা প্রসঙ্গে গল্প করতে করতে আসলে একটি কবিতা লিখেছি, কবিতার নাম ছিল ভক্তকুল। আমি আপনাকে শোনাই। সৃষ্টিকুলে ভক্ত লইয়া যে চালাবে জীবন, আত্মা দেহ ত্যাগ করিলেও হয় না তাহার মরণ। তো এই পৃথিবীতে বেশি মানুষের সাথে মিশে যারা জীবন পরিচালনা করবে, যে রাষ্ট্র বিনির্মাণে কিছু অনুসারী বানাতে পারে, সে কিন্তু হয়তো তার আত্মা থেকে, তার দেহ থেকে আত্মা ত্যাগ হতে পারে, সে হয়তো দুনিয়া ছেড়ে দিতে পারে, কিন্তু তার কর্মের কারণে বেঁচে থাকে। তো আমরা তো আসলে শুধুমাত্র নিজের জীবনে ভালো থাকতে চাইনি, আমরা চেয়েছি আমরা এমন কিছু করে যাই যেটি হয়তো এই পৃথিবীতে একটি চিহ্ন রেখে যেতে পারি, আমরা যাতে চিহ্ন রেখে যেতে পারি, অথবা আমরা এমন কিছু জেনারেশন ক্রিয়েট করে দিয়ে যাই, এমন কিছু ব্যক্তিদের জন্য কাজ করে যাই, একসাথে মিলে একটি চিন্তা তৈরি করি যারা সবাই এই রাষ্ট্রের জন্য কাজ করবে। সুতরাং আমরা ব্যক্তিগত সিকিউরিটি থেকে, পারিবারিক সিকিউরিটি থেকে সর্বদাই রাষ্ট্রীয় সিকিউরিটিকে প্রায়োরিটি দিয়েই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। এই জন্য আমার কখনোই আফসোস হয় না। ভাই, বেশ দারুণ চিন্তা ভাবনা, অনেক সুন্দর চিন্তা ভাবনা। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। আপনি তো ডাকসু নির্বাচনে ডিএস হিসেবে পদপ্রার্থী ছিলেন 2019 সালের ডাকসু নির্বাচনে। তো তখন 12ই মার্চ 2019 সাল, তখন ডাকসু নির্বাচনের ঠিক পরের দিন টিএসসিতে ছাত্রলীগের সাথে আপনাদের বিভিন্ন ধাওয়া পাল্টা ধাওয়ার ফুটেজ আমরা দেখতে পেয়েছি এবং দেখা যাচ্ছে যে মিছিলের অগ্রভাগে আপনি ছিলেন। তো তখনই যে টিএসসিতে ছাত্রলীগের সাথে ডাকসুর পরের দিনই ধাওয়া পাল্টা ধাওয়া, এর নেপথ্যের কারণ কি ছিল? দেখুন, আমরা কিন্তু ক্যাম্পাসে যখন 2019 সালে ডাকসু নির্বাচন করি, তখন আমাদের ছাত্রদলের মূল অঙ্গীকারের জায়গা ছিল কিন্তু নিরাপদ ক্যাম্পাস। আমরা স্লোগানেও বলেছি নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার। আমরা বলেছি আমরা শঙ্কামুক্ত একটি ক্যাম্পাস চাই, যেখানে মানুষ তাদের মত প্রকাশের কারণে, তাদের ব্যক্তিগত রাজনৈতিক কার্যক্রমের কারণে কখনোই কারো দ্বারা প্রহারিত হবে না, কারো দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হবে না। আপনি দেখেছিলেন যে 2019 সালের 11ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কলঙ্কিত ডাকসু নির্বাচন হয়েছিল, যে নির্বাচনকে সকল প্যানেলই কিন্তু সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল। ইনফ্যাক্ট যারা এই নির্বাচনকে কলঙ্কিত করেছিল, সে ছাত্রলীগের প্যানেলেরও কিন্তু শোভন রাত পর্যন্ত নির্বাচনের বিপক্ষে কথা বলেছে। পরবর্তীতে হয়তো তাদের সাংগঠনিক চাপ হোক বা ফেসিবাদের প্রভাব হোক, সেই প্রভাবে সে সরে এসেছে। তো যেহেতু নির্বাচনটি ছিল কলঙ্কিত, নির্বাচনটি ছিল একদমই বিতর্কিত এবং শুধুমাত্র কিছু ব্যক্তিদেরকে জিতিয়ে দেওয়ার জন্য নির্বাচন হয়েছিল, তো সেটির প্রতিবাদে কিন্তু বিভিন্ন প্যানেলই প্রতিবাদ করছিল। এক পর্যায়ে নূর হচ্ছে টিএসসিতে আসে।
তো নুরুল হক নূর এর আগের দিন কিন্তু সে আঘাতপ্রাপ্ত হয়েছিল, আমি কাছাকাছি ছিলাম। আমাদের রোকেয়া হলে ব্যালট বক্সের মধ্যে ব্যালট পেয়া ছিল, যে এগুলো দেখে আমরা অরক্ষিত ব্যালটের প্রতিবাদে প্রোগ্রাম করেছিলাম এবং আমরা প্রোগ্রাম শেষ করে নির্বাচনের বিপক্ষে পুনরায় নির্বাচনের দাবিতে প্রোগ্রাম শেষ করে টিসিতে দাঁড়িয়ে সহকর্মীদের নিয়ে চা খাচ্ছিলাম। ঠিক এমন সময় দেখলাম নুরুল হক নূরের উপর ছাত্রলীগ আতর্কিত হামলা করে। তো আমরা বলেছিলাম যে আমরা কিন্তু নিরাপদ ক্যাম্পাসের দাবিতে দীর্ঘদিন সংগ্রাম করছি। সেই জায়গা থেকে মনে হয়েছে যে যার উপরেই আঘাত আসুক, সেটা যদি আমিও না হই, সেটির প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল ওই সময়ে ওই ছাত্রলীগকে আমাদের প্রোটেস্ট করা উচিত, যেহেতু তারা অন্যায়কারী। তো আমরা সেখানে গিয়েছিলাম এবং তাদেরকে প্রতিহত করতে চেষ্টা করেছিলাম এবং এটি প্রাথমিক পর্যায়ে মারামারি ছিল, পরবর্তীতে কিন্তু শুধু মারামারিতে সীমাবদ্ধ থাকেনি, শুধু মাইট ছিল। মানে শুধু মায়ের এই কারণে বলছি, সেখানে কিন্তু সন্ত্রাসীদেরকে শিক্ষার্থীরা প্রতিহত করেছিল। সেখানে কিন্তু সত্যের পথে যারা ছিল, যারা নিপীড়নের বিরুদ্ধে ছিল, তারা কিন্তু সেদিন বিজয়ী হয়েছিল এবং ছাত্রলীগ পিছু হটতে বাধ্য হয়েছিল। তখনকার সময়ে যে অ্যাক্টিভিজমটা ক্যাম্পাসে করতেন আর এখন যে অ্যাক্টিভিজমটা করছেন ক্যাম্পাসে, তখন তো বিরোধী দল ছিলেন, এখন অনেকটা বলা যায় যে সরকার দলীয় লোক বা সরকারের দল বলা যায়। তো বিরোধী দলীয় রাজনীতি আর সরকার দলীয় রাজনীতি কোনটা করতে আপনার বেশি ভালো লাগে? খুবই কনফিউজিং কোশ্চেন। নিঃসন্দেহে আপনি যে কথাটি বলেছেন যে বিরোধী দল এবং সরকার দলীয় অবস্থা, আমাদের আসলে এখনও কখনো মনে হয় না যে আমরা আসলে সরকার দলীয় ছাত্র সংগঠন। বিএনপি ছাত্রদলকে, যেহেতু বিএনপি সরাসরি অঙ্গ সংগঠন ছাত্রদল না, এটি নিশ্চয়ই আপনি জানেন, কোনো ছাত্র সংগঠন এবং শ্রমিক সংগঠন কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হতে পারে না। তো ওই জায়গা থেকে আমরা আগে যেমন প্রতিবাদী ছিলাম, এখনও প্রতিবাদী আছি। আগে একটি ঘটনা ঘটলে সেই ঘটনার বিপক্ষে আমরা, যদি সেটি অন্যায় হতো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। 12ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আমাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণ গুজব, মিথ্যাচার করা হচ্ছে এবং বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন ঘটনায় আমাদের দোষ না থাকলেও আমাদেরকে দায়ী করা হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় আমাদেরকে কাল্পনিকভাবে দায়ী করা হচ্ছে। কীরকম? যে ছাত্রদল, বিএনপি যদি ক্ষমতায় আসবে এটা করবে, ছাত্রদল এখন এই লাইনে হাঁটতেছে, মানে এই লাইনে হাঁটবে, করবে, এই যে ভবিষ্যৎ দিয়ে আমাদেরকে এখন থেকেই জাজমেন্ট করছে এবং বিভিন্নভাবে আমাদেরকে, আমরা যা করি নাই সেটির দোষ চাপানো হয় এবং আমরা যা করব না সেগুলো বলা হয়। তো সেগুলোর বিরুদ্ধে তো আমাদের প্রতিবাদ করতে হচ্ছে। আমাদের প্রতিবাদ আসলে শেষ হয়নি। সুতরাং খুব বেশি তফাৎ আমি দেখি না। আগেও আমরা প্রতিবাদী ছিলাম, এখনও আমাদের প্রতিবাদ করতে হচ্ছে। আগেও আমরা যে কোনো খারাপ কাজের, যে কোনো অসুন্দর কাজের, যে কোনো নির্যাতনের প্রতিবাদ করতাম, এখনও আমরা তাই করি। এবং আমরা ছাত্রদল বিশ্বাস করি যে বিএনপি যদি কোনো কাজে ভুল করে, বিএনপির রাজনৈতিকভাবে যদি কোনো ভুল সিদ্ধান্ত হয়, সেটির বিপক্ষেও আমরা দাঁড়াবো। এখনো পর্যন্ত কি দাঁড়ানো হয়েছে বিএনপি ক্ষমতায় আসার পর? হ্যাঁ, বিএনপি ক্ষমতায় আসার পরে আমাদের ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা অসংখ্য ইস্যুতে কথা বলেছে। আপনি নিশ্চয়ই দেখবেন অনেক ত্যাগীরা যখন বঞ্চিত হয়, এগুলো নিয়ে ছাত্রদলের নেতারা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, কোনো কারণে সে অধিকার বঞ্চিত হলে সেটি নিয়ে কথা বলছে। আমাদের এখানে সেই গণতান্ত্রিক অধিকারটা আছে এবং সত্যিকার অর্থেই ছাত্রদলের নেতারা, ছাত্রদলের কর্মীরা এবং সত্যিকার অর্থেই বিএনপিও এটি খুব অপছন্দ করে না, বরং সমালোচনা করার মতো জায়গাটি আমাদের মাঝে আছে, আমরা করতে পারি। তার মানে ছাত্রদলের কেউ যদি বিএনপির সমালোচনা করে, তাকে তার দল থেকে বহিষ্কার করা হয় না? না, কেন করা হবে? সে যদি যৌক্তিক সমালোচনা করে, তাকে অবশ্যই বহিষ্কার করা হবে না। কিন্তু সে যদি অসত্য তথ্য প্রকাশ করে সমালোচনা করে, সে যদি কোনো কারণে যে বিষয়ে সমালোচনা করলো, দেখা গেল ওই ঘটনার সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্কই নেই, ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে সমালোচনা করে, সে জায়গায় সে মিথ্যা তথ্য দিলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে হয়তো। কিন্তু আপনি সমালোচনা করলে, যৌক্তিক সমালোচনা করলে, আপনার বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা নেওয়া হবে না। বেশ গণতান্ত্রিক একটি চিন্তাধারা বা বেশ গণতান্ত্রিক একটি চর্চা আছে ছাত্রদলের মধ্যে, আমরা বলতেই পারি। এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনি তো 2019 সালে ডাকসুর ডিএস পদপ্রার্থী ছিলেন। আমরা লাস্ট ডাকসু নির্বাচন দেখতে পেলাম 2025 সালে, যেখানে ছাত্রদল এটাকে দাবি করছে যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপিয়ে আনা হয়েছে বা প্রহসনের ডাকসু, এরকম চিন্তাভাবনা বা এইরকম ন্যারেটিভ তারা প্রচার করছে। ছাত্রদলের অনেকেও তো ডাকসুর হল সংসদের বিভিন্ন পদে নির্বাচিত হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এটাকে কি বলবেন? সেক্ষেত্রে কি তারাও এই নীলক্ষেতের ব্যালট পেপার দিয়ে নির্বাচিত হয়েছে কিনা? এই ক্ষেত্রে বা বিগত ডাকসুকে কেন্দ্র করে আপনাদের মতবাদ বা মতের যে চিন্তাধারা, ওইটা আসলে কি? দেখুন, ডাকসুতে বর্তমান ডাকসু, যেটি ডাকসু 2025, এখানে যারা নির্বাচিত হয়েছে এবং যারা নির্বাচিত হয়নি, তারা প্রত্যেকেই কিন্তু নীলক্ষেতের যে ব্যালট পেপার, সেটিতে ভোট পেয়েই নির্বাচিত বা অনির্বাচিত হয়েছে। এটি অসত্য না, এটি প্রমাণিত একটি সত্য বিষয় যে ব্যালট পেপার নীলক্ষেতে ছাপা হয়েছে। এখন ডাকসুর যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তিনি যদি সে ঘটনাটি না জানে, এটি তার ব্যর্থতা।
সে প্রথমে অস্বীকার করেছে। আমরা যখন প্রমাণ হাজির করলাম, আমি ওই ঘটনায় সরাসরি কাজ করেছি, সেই জায়গা থেকে বলেছি। আমি আসলে ডাকসু নির্বাচনের পর দিনই কিন্তু আগে থেকেই অভিযোগ করে আসছিলাম যে আপনাদের ব্যালট পেপার কোথায় ছাপা হচ্ছে সেটি আমাদেরকে বলেন। তারা একটি প্রেসের নাম বলেছে। যাই হোক, আমরা ইলেকশনের আগের দিনও কিন্তু অভিযোগ করেছিলাম যে ব্যালট পেপার কিন্তু নীলক্ষেতে ছাপা হয়েছে। বলছে না, সম্ভবই না। প্রথমে অস্বীকার করেছে এবং তার 3 দিন পরের প্রেস কনফারেন্স আপনি যদি দেখে থাকেন, আপনি দেখবেন সেখানে কিন্তু তিনি স্বীকার করেছে। সুতরাং যিনি নির্বাচিত হয়েছে বা হননি, প্রত্যেকেই কিন্তু নীলক্ষেতের ব্যালট পেপারেই নির্বাচনে অংশগ্রহণ করেছে, এটা সত্য। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল এখানে যারা পরাজিত হয়েছে বা হয়নি, যারা বিজয়ী হয়েছে বা হয়নি, প্রত্যেকের ব্যাপারে একই রকম কথাই বলবে। যে জায়গায় অন্যায় হয়েছে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, যে জায়গায় অন্যায় হয়নি সে জায়গায় আমরা কথা বলবো না, সে জায়গায় যেটি সত্য সেটাই বলবো। এখানে আমাদের যে 18 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছে তাদেরকে যে কী পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে এবং যারা নির্বাচিত হয়নি তাদেরও যে কী পরিমাণ মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে, আমরা অনেক সময় অনেক খবর শুনেছি, পরবর্তীতে গিয়ে দেখেছি যে না, এই ভুলটি আসলে আমাদের ছাত্রদলের কেউ করেনি, কিন্তু দোষটি চলে এসেছে। মির্জা গালিবের কিন্তু একটি অংশ আছে, আমি আপনাকে বলি। সে একবার বলেছিল যে এই পৃথিবীতে কখনো যদি কোনো গজব আসে, এসে প্রথমে জিজ্ঞেস করে মির্জা গালিবের বাড়ি কোথায়, এবং ওইখানেই আঘাত হানে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবস্থা ছিল ডাকসু নির্বাচনের আগে ঠিক এরূপ। পুরো বাংলাদেশের বিএনপির কোন লোকটি কী অপকর্ম করেছে, যুবদলের কোন ব্যক্তি ব্যক্তিগত জীবনের একটি ঝগড়া করেছে, বিএনপির কোন ব্যক্তি কোনো কারণে একজন পাওনাদারের টাকা দিচ্ছে না, সে দায়ও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর চাপানো হয়েছে। অথচ আপনি দেখবেন শুধুমাত্র 5 আগস্টের পরে নয়, 12 ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিরুদ্ধে কিন্তু আপনি সিঙ্গেল একটা সত্য অভিযোগ পাবেন না। অনেক অসত্য অভিযোগ আছে, কিন্তু একটি সত্য অভিযোগও পাবেন না যেটি ছাত্রদল এরকম অপরাধ করেছে, এরকম অপকর্ম করেছে। এর বাইরে আরেকটি কথা যেটি বলবো, আপনি দেখবেন যারা সংগঠন করছে, ব্যক্তি হিসেবে সে বিভিন্ন জায়গায় অপরাধে সম্পৃক্ত হতে পারে। এখন সে ব্যক্তির বিরুদ্ধে যদি সংগঠন ব্যবস্থা নেয়, তাহলে আপনি কিন্তু সংগঠনকে অন্যায়কারী সংগঠন বলতে পারেন না। যদি সংগঠন তার পক্ষে স্ট্যান্ড নেয় এবং সেই অন্যায়টাকে প্রশ্রয় দেয়, সে জায়গায় আপনি সংগঠনকে দায়বদ্ধ করতে পারেন। ছাত্রদলের বিরুদ্ধে একটি অভিযোগ গেলে ওই অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা তার পদ অব্যাহতি দিয়ে রাখি, এবং সেটি পুরোপুরি ক্লিয়ার হওয়ার পরে যখন একিউজড ক্রিমিনাল না হয়, তখন কিন্তু আমরা সেখান থেকে তাকে দায়মুক্তি দেই। সুতরাং এত কিছুর পরে ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কারোর সাথে নির্মমতা করবে, কারো বিপক্ষে কথা বলবে বা কারো প্রতি নির্যাতন করবে, এরকম কিন্তু কেউ ভাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার মনে হয় না ভাবে, কিন্তু তাদেরকে ভাবানো হয়েছিল। তাদেরকে 5 আগস্টের পর থেকে ক্রমাগত অব্যাহত মিথ্যাচার করা হয়েছিল যে ছাত্রদল ছাত্রলীগের মতোই, এবং এই তথ্যগুলো যারা ছড়িয়েছিল তারা সবাই কিন্তু সাধারণ শিক্ষার্থী পরিচয়ে ছড়িয়েছে, যদিও পরবর্তীতে বিভিন্ন প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক সংগঠনে তাদের পদপদবিও রয়েছে। তো এটির শিকার হয়েছিলাম আমরা। সেই জায়গা থেকে 25-এর ডাকসু সম্পর্কে আমাদের মূল্যায়ন বলেন, যাই বলেন, এই নির্বাচনে আসলে ফেয়ার ফিল্ড ছিল না, সত্যিকার অর্থে ফেয়ার ফিল্ড ছিল না। যে 25-এর ডাকসু নির্বাচনে ভোট কারচুপি হয়েছে, এই ন্যারেটিভে কি আপনারা বিশ্বাস করেন কিনা? দেখুন, এটি ন্যারেটিভ তো তাই, যেটি আসলে ন্যারেটিভ কিন্তু ন্যারের থেকে এসেছে। এটি আসলে যেটি হচ্ছে একটা উপাখ্যান, কল্পকাহিনী, এটাকে ন্যারেটিভ বলে। আমরা ন্যারেটিভস করি না, আমরা পলিটিক্সটা করি। আমরা হচ্ছে ন্যারেটিভের চেয়ে সত্যকে উন্মোচিত করতে বেশি পছন্দ করি। এই নির্বাচনে কারচুপির তো অনেকগুলো যৌক্তিক ঘটনা দেখা গিয়েছে। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে আমাদের সাথে একরকম বলা হয়েছে যে ভোট কেন্দ্র থাকবে 8টি, আপনি 8টি এজেন্ট দিলেই হবে। কিন্তু আমরা দেখেছি ভোট কেন্দ্র 8টি ছিল না, ভোটিং এরিয়া ছিল 8টি, কিন্তু ভোট কেন্দ্র কিন্তু 8টি ছিল না। যতগুলো হল ততটাই ছিল। তো এই জায়গা থেকে প্রশাসন বিভিন্নভাবে আমাদের সাথে তথ্যের কারচুপি করেছে। প্রশাসন বিভিন্নভাবে আমাদের সাথে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যত কৌশলগুলো আছে, এই কৌশলগুলো আমাদেরকে অজ্ঞাতে রেখে, আমাদেরকে দূরে রেখে তারা কিন্তু সেটি করেছে। আমরা বলেছিলাম যে আপনারা ওএমআরের যে রেজাল্ট হয় এটি পরীক্ষামূলকভাবে আগে শিক্ষার্থীদেরকে দেখান, সেটি কিন্তু তারা দেখায়নি। এবং আপনি দেখে থাকবেন যে ডাকসু নির্বাচনের আগে থেকেই কিন্তু ভিসির প্রোটোকলে কারা ছিল। আপনি অনেক ক্যাম্পাসে দেয়াল লিখন পাবেন, শিক্ষার্থীরা কিন্তু প্রশ্ন করেছে ভিসির প্রোটোকলে কারা। আমরা যেমনটি বলেছিলাম যে 2019 সালের ডাকসু ছিল ছাত্রলীগকে জিতিয়ে দেওয়ার এমন একটি ডাকসু, এবং সে প্ল্যান নিয়ে কিন্তু আখতারুজ্জামানকে ভিসি করা হয়েছিল। 2025 ডাকসুতে আমরা স্পষ্টভাবে বলছি এটি শুধুমাত্র সেন্ট্রাল প্যানেলে ডাকসুতে শিবিরকে জিতিয়ে দেওয়ার একটি ডাকসু ছিল, এবং এটিও ছিল নিয়াজ আহমেদকে ভিসি করা হয়েছিল শুধুমাত্র ডাকসুতে শিবিরকে জেতানোর জন্য। এটি স্পষ্ট। না হয় তিনি 12 ফেব্রুয়ারির পরে কেন পদত্যাগ করবেন? তাকে কেউ প্রেশারাইজ করেছে? তাকে কি সরকার থেকে বা কোনো রাজনৈতিক সংগঠন থেকে বা কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন বা ছাত্রদল কি বলেছে আপনি পদত্যাগ করেন?
ওনার বিরুদ্ধে তো কেউ কথা বলেনি 12 ফেব্রুয়ারির পরে, কারণ আমরা দীর্ঘদিন যাবৎ চেয়েছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ হোক। গণতান্ত্রিক বাংলাদেশ হওয়ার পরে কিন্তু আমরা সবার গণতান্ত্রিক অধিকার নিয়েই কথা বলতে চেষ্টা করতাম। তো নিয়াজ আহমেদ খানের বিরুদ্ধে তো কেউ কোনো কথা বলেনি বা তাকে বাধ্য করেনি, সে কেন পদত্যাগ করলো? সুতরাং দুইটি ডাকসুর মূল্যায়ন আমাদের কাছে এরকমই। তার মানে এই ডাকসুতে ছাত্রদলের পক্ষ থেকে যারা জিতেছে হল সংসদগুলোতে বা বিভিন্ন জায়গাতে, তারা কি আসলে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়েছে বলে আপনারা বিশ্বাস করেন? দেখুন, আমি তো আপনাকে স্পষ্ট করেছি প্রথমেই যে এখানে এই ডাকসুতে প্রশাসনিক যে সহযোগিতা সেটি আমাদের পক্ষে ছিল না, এবং কারো পক্ষে না থাকলে আমাদের কোনো অসুবিধা ছিল না, বা আমাদের পক্ষে থাকবে সেটিও আমরা প্রত্যাশা করিনি। আমরা বলেছি প্রশাসনিকভাবে এই ডাকসুতে শিবিরকে সহযোগিতা করা হয়েছে স্পষ্ট। সেখানে যারা পাশ করেছে, যাদের দ্বিগুণ পরিশ্রম করে পাশ করতে হয়েছে, ব্যক্তিগত জায়গা থেকে প্রচারণার পাশাপাশি বিভিন্ন গুজবের বিরুদ্ধে কথা বলতে হয়েছে, বিভিন্ন অসত্যের বিরুদ্ধে কথা বলতে হয়েছে, পাশাপাশি তিনি যারা বিজয়ী হয়েছে তাদের ডাবল পরিশ্রম করে, দ্বিগুণ পরিশ্রম করে পাশ করতে হয়েছে। তার মানে একটা লেভেল প্লেইং ফিল্ড এখানে ছিল না, এটা আপনার বিশ্বাস? আমি সেই কথাই বলছি যে এইবার ডাকসুতে লেভেল প্লেইং ফিল্ড ছিল না। এক্স্যাক্টলি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 30 নভেম্বর 2018 সালে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে ইঙ্গিত করে একটা পোস্ট করেছিলেন যে পতনের পদধ্বনি বা পতনের আওয়াজ কি শুনতে পান কিনা, এরকম একটা পোস্ট আপনি করেছিলেন। তো পরবর্তীতে দেখা যায় 2024 সালে এসে কিন্তু ঠিকই সে আওয়ামী লীগের পতন হয়েছে। একটু জানতে চাইবো যে 6 বছর আগে কিভাবে আন্দাজ করেছিলেন আওয়ামী লীগের পতন হবে বা পতন ঘটতে যাচ্ছে খুবই কাছাকাছি সময়ে? দেখুন, আমরা এই পৃথিবীতে যেমন সূর্যোদয় দেখেছি, সূর্যাস্ত দেখেছি, সবাই দেখছে, এবং এতে আমরা বিশ্বাস করি। আমরা আসলে অতীত থেকেই কিন্তু মানুষ শিক্ষা নেয়, ধারণা নেয়। তো অনেকে শুধু ধারণা নেয়, শিক্ষাটা নেয় না, সে জানে কিন্তু মানে না। তো আমরা আওয়ামী লীগকে দেখেছি যে অতীতে বিশ্বের যত রাজনৈতিক দলগুলোই যে বেশি জুলুম করেছে, বেশি অত্যাচার করেছে, বেশি নিপীড়ন করেছে এবং সব কিছু নিজেদের করতে চেয়েছে, তাদের কিন্তু পতন হয়েছে। আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সকল মুখ বন্ধ করে একটি মুখ খোলা রেখে রাজনীতি করতে চেয়েছিল, তার কিন্তু পতন হয়েছে, তাকে কিন্তু হত্যা করা হয়েছে। পরবর্তীতে আপনি দেখবেন এরশাদের যখন শাসনামল ছিল, এরশাদও কিন্তু স্বৈরাচারকে দীর্ঘায়িত করতে চেষ্টা করেছিল দীর্ঘদিন, এবং সেটির সঙ্গী কিন্তু তখন আওয়ামী লীগ এবং জামাত হয়েছিল। 86 নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদকে বৈধতা দিতে চেয়েছিল, সেই এরশাদেরও পতন হয়েছে। আমরা দেখেছিলাম 1/11 সময় একটি সেনা সমর্থিত সরকার কিন্তু তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছে, তাদের কিন্তু পতন হয়েছে। আমরা দেখেছি যারা অন্যায় করেছে, যারা অত্যাচার করেছে, যারা অবিচার করেছে, যারা নিপীড়ন করেছে, যারা অন্যায়ভাবে মানুষের উপর নিপীড়ন করেছে, জেলে পাঠিয়েছে, তাদের প্রত্যেকেরই পতন হয়েছে। সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস ছিল পতন হবে। এবং আমরা দেখেছিলাম যে 2018 সালে আসলে যে নির্বাচন হয়েছিল, এই 2018 সালের নির্বাচন সম্পর্কে মানুষের একটি আকাঙ্ক্ষা ছিল। 14 নির্বাচনে যেহেতু বিএনপি সহ একটি বিশাল রাজনৈতিক জনগোষ্ঠী অংশগ্রহণ করেনি, দলগুলো অংশগ্রহণ করেনি, সেই জায়গা থেকে সেটি একতরফা নির্বাচন ছিল। এবং 2018 সালে যে নির্বাচন, এখানে কিন্তু অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, সেই জায়গায় কিন্তু আওয়ামী লীগের খুব সুন্দর সুযোগ ছিল সেভ এক্সিট নেয়ার, এবং এটি সুযোগ ছিল যে রাষ্ট্রকে প্রায়োরিটি দিয়ে, নিজেদের দলকে প্রায়োরিটি না দিয়ে রাষ্ট্রকে প্রায়োরিটি দিয়ে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে ভোটাধিকার, সেটি প্রতিষ্ঠা করার একটি পদ্ধতি কিন্তু তারা পেয়েছিল, সেটি তারা অ্যাকসেপ্ট করেনি। তখনই আমাদের ধারণা হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগ আর বেশি দিন টিকবে না। হ্যাঁ, হয়তো তাদের সময় দীর্ঘায়িত হয়েছে, তাদের ফ্যাসিবাদী আচরণ আরও বেশি প্রকাশিত করার সুযোগ পেয়েছিল, এবং তাদেরও কিন্তু একই রকমভাবে পতন হয়েছিল। তো আমাদের ধারণা ছিল পতন হবে, আমরা বিশ্বাস করতাম পতন হবে, সেই বিশ্বাসেরই একটি বার্তা ছিল এটি। তার মানে আপনার বিশ্বাস ছিল যারা অন্যায়ের পথে হাঁটছে, যারা ফ্যাসিবাদ কায়েম করার পথে হাঁটছে, সেই ফ্যাসিবাদ কায়েম করার পথ থেকে তাদের শীঘ্রই সরে যেতে হবে, এরকম একটা দৃঢ় বিশ্বাস আপনার ছিল? নিশ্চয়ই, তারা যদি ক্ষমতায় থাকে তাদের পতন হবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনি 2017 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন যে লোডশেডিং কেন হচ্ছে, লোডশেডিংয়ের প্রতিবাদে একটা হরতাল চাই। তো এখন দেশের বর্তমানে যে পরিস্থিতি আছে, দেখা যায় যে আমরা তো ঢাকা শহরে থাকি, ঢাকা শহরেও অনেক লোডশেডিং হচ্ছে, মফস্বলে এবং গ্রামগঞ্জে কিন্তু লোডশেডিংয়ের পরিমাণ আরও বেড়ে গেছে। তো আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন, এখন যদি বিরোধী দল কোনো হরতাল ডাকে লোডশেডিংয়ের প্রতিবাদে, আপনি কি সেখানে অংশগ্রহণ করবেন? বিরোধী দল ডাকলে অংশগ্রহণ আমি করব না, কারণ বাংলাদেশের বর্তমান যে বিরোধী দল, এরা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। সারাদিন সংসদে 1 সপ্তাহ ধরে 72 সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলে, হঠাৎ করে তাদের যে প্রধান, বিরোধী দলীয় প্রধান, তিনি বলে ওঠে যে না, আমরা তো 72 সংবিধান ছুঁড়ে ফেলতে বলিনি। তারা সারাদিন সরকারের ব্যর্থতার কথা বলে, যে এই তেলের বাজারের অস্থিরতা, এর পিছনে ব্যর্থতা সরকারের বলে, আজকে বলে বসছে যে না, এটি আসলে বৈশ্বিক সংকট। তো এই বিরোধী দলের ডাকে বাংলাদেশে খুব তাদের নিজেদের নেতাকর্মী বাইরে কেউ নামবে, এটা আমার বিশ্বাস হয় না। তবে হ্যাঁ,
যদি এই লোডশেডিং, এখন বৈশ্বিক সংকটের কারণে আপনি জানেন যে তেলের সংকট, সেই জায়গা থেকে লোডশেডিং হচ্ছে, আমরা প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধেই কথা বলবো। আমরা যদি মনে হয় তার জন্য রাস্তায় নামতে হয়, আমরা রাস্তায় নামবো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখা গিয়েছে যে সাম্প্রতিক সময়ে ছাত্রদল নেতাদেরকে অবৈধভাবে হলে সিট দেয়া হচ্ছে, এরকম একটি অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখা গিয়েছে যে সেখানে 36 জন ছাত্রদল নেতাকে সিট দেয়া হয়েছে, সেটা বলা হচ্ছে যে বিশেষ বিবেচনায় দেয়া হয়েছে, বা দেখা গেছে যে তাদের যে 36 জনকে দেয়া হয়েছে তাদেরকে আসলে বিশেষ বিবেচনায় যে দেয়া হয়েছে, তারা তাদের রেগুলার যে টাইমটা ছিল, রেগুলার টাইমে তারা অনার্স মাস্টার্স বা তাদের ছাত্রত্ব শেষ করেনি। এখন এই বিষয়টা নিয়ে আপনি কি কিছু বলতে চান কিনা? এই যে 36 জনকে দাবি করা হচ্ছে অবৈধভাবে হলে সিট দেওয়া হচ্ছে, তাদের আসলে হলে থাকা উচিত না, বৈধ উপায়ে তারা হলে থাকতে পারে না, তারা অবৈধভাবে থাকছে, এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলতে চান? অভিযোগটা মানে আমি অভিযোগটা সম্পর্কে জানি, তারপরে আপনাকে একটু ছোট প্রশ্ন করি, অভিযোগটা কারা করছে? আমরা দেখতে পেয়েছি যে যারা শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীদের মধ্যে যারা শিক্ষার্থী প্রতিনিধি বর্তমানে ডাকসুর সাথে গতকালকে খুব সম্ভবত বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং ছাত্র দলের যারা আছে আমি সেটাও দেখেছি। আমি আসলে যাই হোক আর প্রশ্ন না করে আমি সেটি দেখেই বলছি। প্রশ্নটি করেছিলাম এটি জানার জন্য যে আদৌ শিক্ষার্থীদের প্রতিনিধিরা এই প্রতিবাদ করছে কিনা। আসলে তা না, একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এটি করা হচ্ছে। আপনি জেনে থাকবেন, যদি আপনি কাউকে হত্যা করেন, ফাঁসি কি আমাকে দেওয়া হবে? বা আপনি কোনো অন্যায় করেন, শাস্তি কি আপনার সন্তানকে দেওয়া হবে? হবে না। তো তাদেরকে সিট তো দিয়েছিল ডক্টর নিয়াজ আহমেদ খান, এবং ডক্টর নিয়াজ আহমেদ যখন ভিসি ছিলেন তখন তাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল, তাদেরকে সিট দেওয়া হয়েছিল। তখন তারা কেন প্রশ্ন করেনি? তখন কেন মবক্রেসি করেনি? আসলে এটি উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য না, অথবা যদি প্রতিবাদ করার জন্য হয়েই থাকে তাহলে ডাকসুর ক্রীড়া সম্পাদক এমফিলে পরে হলে থাকে, সে কীভাবে থাকে? এমফিলের কোনো ছেলে শিক্ষার্থী কি হলে থাকতে পারে? এটার বিবেচনা কি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো রুলসে? আরমানের বিরুদ্ধে কথা বলেছে। এটি আসলে শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা, এর বাইরে কিচ্ছু না। আমি তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন থেকে সরে আসুন, যেটি অন্যায় সেটির বিরুদ্ধে কথা বলেন। হলে তো তারা থাকতে পেরেছে বা থাকতে পাওয়ার পারমিশন পেয়েছে যারা দীর্ঘদিন হলে থাকতে পারেনি। আপনি একটি কথায় আসতে হবে, আপনি বলতে হবে হয় সে শিক্ষার্থী নয় শিক্ষার্থী না, এর বাইরে বলতে পারবেন না। তো যে শিক্ষার্থী, তার যদি হলে থাকার লিগ্যালিটি থাকে, যে মাস্টার্সে পড়ছে, সে হলে সিট কেন পাবে না? তাহলে আপনি তাকে পড়তে দিবেন না, তাকে পড়তে দিবেন আবার সিট দিবেন না, এটা তো কথা হতে পারে না। একজনও কি এমন আছে যে কোনো রাজনৈতিক সংগঠনের পরিচয়ে নিজের অ্যালোটেড সিটের বাইরে আছে? বা এমন একজনও কি আছে যে প্রশাসনিক যত প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া মেনটেন না করে সে সিট পেয়েছে? এমন তো নেই। তাদেরকে তো পারমিশন হলই দিয়েছে, হলের প্রভোস্টরা দিয়েছে, এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল নিয়াজ আহমেদ খান। তখন আপনাদের মবক্রেসি কোথায় ছিল? এটি স্রেফ বর্তমান যে ভিসি আছে তাকে আসলে একটু মানে বিতর্কিত করার একটি চেষ্টা মাত্র, অপচেষ্টা মাত্র। এবং আপনি দেখবেন তাদের যে ব্যবহার, মানে একজন শিক্ষকের সামনে গিয়ে এভাবে উচ্চবাচ্যে কথা বলতে হয় না। আমরাও কিন্তু যখন ডক্টর নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল তখন আমরা বিভিন্ন দাবিতে গিয়েছিলাম তার কাছে। আমরা গিয়ে ফর্মালি বসেছি, এবং সেখানে এসএমটির যে সদস্য 6 জন তারাও ছিল। আমরা আমাদের দাবিগুলো খুব সুন্দরভাবে, যৌক্তিকভাবে, কোর্ডিয়ালি উপস্থাপন করেছি, এবং তিনি তার জায়গা থেকে কিছু কিছু জায়গায় হয়তো চেষ্টা করতে চেয়েছেন, শেষ পর্যন্ত করেননি বা করতে পারেননি। কিন্তু আমরা ফর্মালি তাদেরকে জানিয়েছি। ডাকসু নির্বাচিত প্রতিনিধি, আপনি তো এখানে ফর্মালি বলতে পারেন, অভিযোগ গিয়ে একদম বসে কথা বলতে পারেন। এখানে তো শিক্ষকের সামনে বাহাদুরি দেখানোর কিছু নাই, বা শুধুমাত্র যে না আমরা প্রতিবাদ করছি এটি দেখানোর জন্য, এটি করার তো দরকার নেই। আপনাদের হলে আপনাদের প্রতিনিধি, আপনি বিভিন্ন হলে দেখবেন রুমে অ্যালটমেন্ট নাই, শিবিরের ছেলেদের মাধ্যমে রুমে কিন্তু থাকছে। আপনি যদি প্রমাণ চান আমি প্রমাণ দিই, জোরলক হল 313 নম্বর রুম, আপনি গিয়ে দেখেন ওই রুমে যারা অ্যালোটেড ছিল তারা কিন্তু থাকে না, ফার্স্ট ইয়ারের 2টা ছেলে থাকে। ওরা কেন থাকছে? এগুলো নিয়ে আপনারা প্রশ্ন করবেন না। প্রশ্ন করছে শুধুমাত্র রাজনৈতিকভাবে একজন ব্যক্তিকে প্রতিপক্ষ হিসাবে বিতর্কিত করার জন্য। এগুলো সৎ উদ্দেশ্য না, এগুলো শিক্ষার্থীরা বোঝে। তাদের কাছে আহ্বান জানাবো যে যদি আপনারা সৎ হন, যদি আপনারা সত্যিকার অর্থেই সমস্যার সমাধান করতে চান, তাহলে সমাধানের পথে হাঁটুন। আর যদি মনে করেন যে না, সমাধান করা আমাদের উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আলোচনায় থাকা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধ 5 বছর পরে আগে কেন হইলো সেটা 6 বছর পরে জিজ্ঞেস করা, সেটি আসলে ডিফারেন্ট কিছু, সেটা তারা করতেই পারে। এতে করে তাদের প্রতি যে আকাঙ্ক্ষা ছিল শিক্ষার্থীদের, সেটি কিন্তু আস্তে আস্তে কমতে বসেছে। ডাকসুর 7 মাসে কতটুকু প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে তারা তো আমি দেখি যে ডাকসুর যে রুটিন ওয়ার্ক, সেগুলা থেকে দাঁড়িপাল্লার যে প্রচার ওয়ার্ক, সেগুলোকে বেশি পছন্দ করছে। তো এগুলো থেকে আপনারা বেরোন না। আপনারা তো এতদিন ছাত্রদলকে দোষ দিচ্ছিলেন যে ছাত্রদল যদি ক্ষমতায় আসে, ছাত্রদল যদি ডাকসুতে জয়ী হয়, তারা বিএনপির পারপাস সার্ভ করবে, অথচ আপনারা নিজেরাই তা করে বসলেন।
তো এইগুলো ছেড়ে আপনারা আসলে প্রপার পলিটিক্যাল ওয়েতে আসেন, ন্যারেটিভ ছেড়ে দেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে ঢুকে দেখবেন সকাল থেকে বিকেল পর্যন্ত শুধুমাত্র একটি গোষ্ঠীর ন্যারেটিভ প্রচার করা হয়, তাও একই পোস্ট 20 বার 25 বার 30 বার, শুধু সারাদিন। মানে একটি মিথ্যা, আওয়ামী লীগ যেটি করতো, ইস্যু দিয়ে ইস্যু ঢাকতে চাইতো, মিথ্যা দিয়ে মিথ্যা ঢাকতে চাইতো, ঠিক একই প্রসেসে তারা এগোচ্ছে। আপনি দেখবেন ছাত্রলীগ আর বর্তমান যারা ডাকসুতে বিজয়ী আছে তাদের মাঝে তফাৎ যদি আপনি খুঁজতে চান, খুব বেশি তফাৎ পাবেন না, যদিও ছাত্রলীগের অনেকে তো এখনও আছে ভিন্ন পরিচয়ে, যাই হোক সেটি আলাদা বিষয়। আপনি দেখবেন যে ছাত্রলীগ আপনার মতের সাথে যদি কোনো কারণে একটু ব্যতিক্রম হতো, তাকে হাত দিয়ে প্রহার করেছে এবং হল থেকে বের করে দিয়েছে। আপনি এখন দেখবেন, এখন আপনার বিপক্ষে, তাদের বিপক্ষে কেউ যদি কথা বলে, তার বিরুদ্ধে ফেসবুকে 1000টা স্ট্যাটাস হয় এবং তার ব্যক্তিগত চরিত্র হনন নিয়ে এমন কিছু নাই করা হয় না, প্রচুর করা হয়, এবং এতে করে কিন্তু একটা মানুষ বিভ্রান্ত হয়ে যায়। তা আমরা বলবো যে বর্তমান প্রজন্ম যথেষ্ট সাহসী প্রজন্ম এবং যথেষ্ট আমার কাছে মনে হয় যে তারা সব কিছু বোঝে। এগুলো ছেড়ে দেন, এগুলো ছেড়ে সুন্দর রাজনীতিতে আসেন। আমরাও চাই যে সকল ছাত্র সংগঠন ভালোভাবে কাজ করুক, দিন শেষে তো রাষ্ট্র লাভবান হবে। আর আমাদের তো দীর্ঘদিনের মানে আসলে চাওয়াই এটা যে আমরা সবাই মিলে দেশ গড়ব, দেশটা করতে চাই। আপনার বিরুদ্ধে আমরা শুনতে পেয়েছি যে আপনি আসলে 10-11 সেশনের, কিন্তু আপনি 2017 সালে সমাবর্তনও পেয়েছেন, অর্থাৎ আপনার স্নাতক যেই প্রক্রিয়াটি আছে, স্নাতক শেষ হয়ে গিয়েছে, তো এখনও আপনি হলে থাকছেন এরকম আমরা শুনতে পেয়েছি। তো এইটা আসলে কেন, বা এরকমভাবে হলে থাকার কোনো নিয়ম আছে কিনা যে স্নাতক শেষ হয়ে যাওয়ার পরও 2010-11 সেশনের অনার্স হওয়ার পরেও বা 10-11 সেশনের ছাত্র হওয়ার পরেও আপনি 25-26 সেশনে এসেও থাকতে পারবেন, এরকম কোনো নিয়ম আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে কিনা? দেখুন, আমি তো 2017 সালে যে সমাবর্তন নিয়েছিলাম সেটি আমার স্নাতকোত্তর তো তখন করা হয়নি, মাস্টার্স। তা আমি তো এখন মাস্টার্সের শিক্ষার্থী, আমার বিভাগে আমি মাস্টার্সে পড়ছি। এখন এটি নিয়ম আছে কি না থাকার, সেটি যে আমাকে সিট দিয়েছে নিয়াজ আহমেদ প্রশাসন, তাদেরকে প্রশ্ন করুন, তারা ব্যাখ্যা দিবে। আমি হলে ওঠার জন্য আবেদন করেছি, যখন সার্কুলার দিয়েছে, আবেদন করার পরে যদি সেটি বিবেচিত না হতো আমাকে দিত না। তো আবেদন করার পরে প্রশাসন আমাকে সিট দিয়েছে, তারপর গিয়ে আমি রুমে উঠেছি। তার জন্য আমার দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে, প্রসেস মেনটেন করতে হয়েছে। তো এখন তারা নিশ্চয়ই বলবে, নিয়ম না থাকলে নিশ্চয়ই আমাকে সিট দিত না, নিয়ম ছিল বলেই হয়তো দিয়েছে। আর যদি নিয়ম না থেকে থাকে তাহলে ডক্টর নিয়াজ আহমেদ প্রশাসন সেটি নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে এবং সেটি নিয়ে তখন কেউ প্রতিবাদ করেনি, এখন নতুন করে ইস্যু করছে। এখন নতুন করে এই যে ইস্যু করছে, আপনি দাবি করছেন, এখন নতুন করে ইস্যু করতে চাওয়ার পেছনে কারণটা কি? কারণটি তো আসলে তারাই বলতে পারবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবৎ দেখেছি যে একটি মানে মিথ্যাকে ছড়িয়ে দিয়ে একটি সংগঠন সম্পর্কে, একটি রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন রকম নেতিবাচক প্রভাব কিন্তু তৈরি করা যায়। এটি তারই একটি অংশ। এটি আসলে আবার কোনো রাজনৈতিক দলের আপনি দেখবেন যে তারা প্রত্যেকটি কাজে কিন্তু ভুল করে এবং পরে ক্ষমা চাইতে বললে যে আমরা আসলে ক্ষমা তো চেয়েছি, আর কতবার চাইবো। এগুলো তাদের রাজনৈতিক ভুল। আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় না, বা শতভাগ আবাসন ক্ষমতা সম্পন্ন বিশ্ববিদ্যালয় না। তো এক্ষেত্রে কারা সিট পাওয়ার ক্ষেত্রে একটু অগ্রাধিকার রাখে বা অগ্রাধিকার পাওয়ার একটা দাবি রাখে বলে আপনার মনে হয়? যারা নতুন এসেছে তারা, নাকি যারা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা? দেখুন, এটি সত্যিকার অর্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের বাইরে থাকার মতো সামর্থ্য নেই, বা যাদের বাসা অনেক দূরে, বা যারা হুট করে ঢাকায় এসেছে, এর আগে ঢাকায় থাকেনি, তাদেরকে তো প্রশাসন বিভিন্ন সময় প্রায়োরিটি দেয়, আমরা দেখছি। তো আমার মনে হয় যে যাদের হলে থাকা প্রয়োজন তাদেরকে সিট দেওয়া উচিত প্রশাসনের। যারা মনে করবে যে আমাদের হলে থাকা প্রয়োজন তাদেরকেই সিট দেওয়া উচিত। এখন প্রয়োজনটা আসলে কিভাবে ঠিক করবে? এখানে আসলে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট রয়েছে, আবাসন সংকট নিরসনের জন্য প্রশাসনকে উদ্যোগী হতে হবে। এক্ষেত্রে ছাত্র সংগঠন এবং ছাত্র প্রতিনিধি যারা রয়েছে তাদেরকে উদ্যোগী হতে হবে। সে জায়গা থেকে যাদের সিট প্রয়োজন তাদেরকে দিবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাদেরকে প্রয়োজন বলে মনে হবে তাদেরকে সিট দিবে। নিশ্চয়ই আপনি দেখবেন যে সিট দেওয়ার আগে কিন্তু ভাইবা হচ্ছে, তার অবস্থা জানা হচ্ছে, সে কোথায় থাকছে, কি করছে, এইসব সম্পর্কে জানা হচ্ছে। যার হলে থাকার অধিকার আছে সেই তো আবেদন করবে। তো এই জায়গা থেকে প্রশাসন সেগুলো সিদ্ধান্ত নিবে। তবে আমার কাছে মনে হয় যাদের প্রয়োজন তাদেরকে দিবে। আর প্রয়োজনের বিষয়ে সেটি আসলে সত্যিকার অর্থে আমি বলেছি যে যাদের আসলে থাকার সংকট রয়েছে তাদেরকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অনেকবার ডাকসু নির্বাচন হয়েছে, তো আমরা দেখতে পেয়েছি যে আমি বিগত বেশ কয়েকটা ডাকসুর ইশতেহার দেখলাম, কয়েক বছর আগেও বা কয়েক বছর আগের ডাকসুতেও, লাস্ট কয়েকটা ডাকসুতে যে ইশতেহার ছিল যে আবাসিক সংকট নিরসন করবে, এখনও ডাকসুতে যারা প্রতিনিধিরা দাঁড়াচ্ছে তাদেরকে সেই ইশতেহারই দিতে হচ্ছে যে আবাসন সংকট নিরসন করবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এই আবাসন সংকট নিরসন হচ্ছে না কেন, বা ঢাকা বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসন ক্ষমতা সম্পন্ন বিশ্ববিদ্যালয় হতে পারছে না কেন? এর পেছনে কারণটা কি?
দেখুন, এইগুলো তো আসলে শুধুমাত্র ছাত্র প্রতিনিধিরা যতই অঙ্গীকার করুক তাতে হবে না, সরকারকে আন্তরিক হতে হবে। সরকার যদি এই জায়গায় আন্তরিক হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি সামগ্রিকভাবে সবাইকে নিয়ে সমন্বয়ে কাজ করে, আমার কাছে মনে হয় সেটি নিরসন করা সম্ভব। আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো জায়গার একটু সংকুল্য রয়েছে এবং পর্যাপ্ত জায়গা হয়তো নেই, কিন্তু আমরা তো দেখেছি যে বহুতল ভবন কিন্তু নির্মাণ করা হচ্ছে বিভিন্ন হলগুলোতে, এবং হলের সংখ্যা কিন্তু আরও বাড়ানো যেতে পারে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্থাপনা রয়েছে যেগুলো এখন না থাকলেও হয়। আমরা দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে আসার পর থেকে শুনতেছি পরমাণু শক্তি কমিশন এখান থেকে সরিয়ে নেওয়া হবে, এখনও সরিয়ে নেওয়া হচ্ছে না। আরও এরকম অনেক স্থাপনা রয়েছে। তো সেগুলো সরিয়েও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে সবাই মিলে আন্তরিকতার সাথে চেষ্টা করে, সেই জায়গা থেকে আমার মনে হয় শতভাগ আবাসিক করার সুযোগ রয়েছে। এবং আমি বিশ্বাস করি যে বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন জনাব তারেক রহমান, তিনি নিশ্চয়ই এই বিষয়ে নজর দিবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিপূর্ণ আবাসিক করার জন্য, এটি আসলে চাইলেই তো একদিনে সম্ভব না, একটু সময় সাপেক্ষ হবে, সেই উদ্যোগ হয়তো গ্রহণ করবেন। সেটি আমরা এভাবে তো আহ্বান জানাই, আজকে আপনার এই শোয়ের মাধ্যমে আহ্বান জানাই। আমরা সেই প্রত্যাশাই রাখি। আইলেটে ছাত্রদল কর্তৃক শিক্ষার্থীদেরকে গেস্ট রুম নেয়ার বা নির্যাতন করার অভিযোগ উঠেছে এবং আমরা দেখেছি যে সম্প্রতি শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বা ডাকসু প্রতিনিধিদের সাথে আইলেটে ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বাকবিতণ্ডা হয়েছে। তো এই ঘটনা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, আইলেটে কি ছাত্রদল আসলেও গেস্ট রুম গণরুম শুরু করেছে কিনা, বা এর মাধ্যমে কি ছাত্রদল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চিরায়ত ছাত্রলীগের গেস্ট রুম গণরুম প্রথা সেটা ফিরিয়ে আনতে চাচ্ছে কিনা? দেখুন, আপনি বেশিরভাগ সময় দেখবেন যে খবরগুলোকে এমনভাবে ছড়ানো হয়, আপনি মিস ইনফরমেশন যেগুলো সেগুলো শুধরাতে পারবেন, কিন্তু যেগুলো ডিসইনফরমেশন ইচ্ছে করে মিথ্যা ছড়িয়ে দেওয়া হয়, সেগুলো নিয়ে আসলে আপনি কি করবেন? এগুলো নিয়ে তো আসলে কথা বলা যায় না। আপনি নিশ্চয়ই নিজেই এটি ফেস করেছেন। কিছুদিন আগে আপনি জয়ধ্বনির একটি প্রোগ্রাম দেরি হচ্ছিল বলে আপনি প্রতিবাদ করেছিলেন, এবং পরদিন দেখেছেন যে বাঁশের কেল্লা থেকে পোস্ট হয়েছে যে ছাত্রদলের প্রোগ্রামে শামসুন্নাহর হলের জিএসএ নেতৃত্বে বাধা। তো এটি তো একদম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিসইনফরমেশন। লেদারের যে ঘটনা, এটি এরকমই ছিল। সেখানে ছাত্রদলের কোন নেতা ছিল সেটি কিন্তু উল্লেখ করছে না, বলছে না। আসলে সেখানে ছাত্রদলের কোনো নেতাই ছিল না। কোনো পোস্টের নেতা যদি সেখানে থেকে থাকে তাহলে সেটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আর ঘটনাটি কি আসলে গেস্টরুম ঘটেছে সেটিও কিন্তু ছিল না। মানে টোটাল এই যে তথ্যটা, যে অভিযোগটাই মিথ্যা, অভিযোগটাই কোনোভাবে যৌক্তিকও না। আমি সেই ঘটনা শোনার সাথে সাথেই খোঁজখবর নিয়েছি এবং সেখানে লেদারে যারা পড়ছে তাদের সাথে কথা হয়েছে। আমাদের ছাত্রদলের প্রতিনিধিরাও খোঁজখবর নিতে গিয়েছে, যেহেতু তাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অভিযোগটা দিয়েছে। তো এই অভিযোগে কোনো ধরনের সত্যতা ছিল না, একটা মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল। লেদারে আসলে ব্যাচমেটরা সিনিয়র জুনিয়র মিলে তো বসতেই পারে, বন্ধুরা মিলে আড্ডা দিবে না? ক্যাম্পাসে বড় ভাই ছোটো ভাইরা মিলে আড্ডা দিবে না? আমি শুনেছি এরকম একটি ঘটনা ছিল, তারা রাত্রে 11:30 থেকে 12টা পর্যন্ত আধা ঘন্টা একসাথে বসে আড্ডা দিচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বলেছে যে এখানে নাকি গেস্টরুম হয়েছে, এবং কে অভিযোগ করেছে সে অভিযোগ যিনি করেছেন তার নাম কিন্তু তারা বলতে পারছে না, বলছে 25-26 সেশনে একজন করেছে। সে কে? এই ধরনের মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে অনেকেই আসলে রাজনীতির মাঠকে ঘোলাটে করতে চায়। এইগুলো আসলে সত্যিকার অর্থেই বর্তমান প্রজন্মের যে চাহিদা, সেই চাহিদা রাজনীতির সাথে যায় না। আমি একদম স্পষ্টভাবে আপনাকে বলছি, সেটি ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম তো ছিলই না, ছাত্রদলের কোনো নেতাও সেখানে উপস্থিত ছিল না। এটি শুধুমাত্র দোষারোপের রাজনীতির যে একটি প্রক্রিয়া সেটি শুরু করছে। এর আগে আমরা আওয়ামী লীগকে দেখেছি এগুলো করেছে, মানে অযথা দোষারোপ করেছে। আমি ফুল দিতে গিয়েছি, আমাকে অ্যারেস্ট করেছে, আমি রাষ্ট্রদ্রোহী কাজ করেছি। তো একটি ছেলে বসে আড্ডা দিয়েছে, সেটিকে গেস্টরুম বানিয়ে দিয়েছে। ছাত্রদলের কোনো নেতা ছিল না, সেখানে ছাত্রদলের গেস্টরুম বানিয়ে দিয়েছে। এগুলো করে আসলে বিভিন্নভাবে একটি সংগঠন চায় শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে শিক্ষার্থীদেরকে প্রগতিশীল যে রাজনীতি আছে, ছাত্রদলের যে জাতীয়তাবাদী রাজনীতি আছে, এগুলো থেকে দূরে রাখতে। এর বাইরে আসলে কিছু আমার মনে হয় না। তার মানে আপনাদের প্রতি একটা বিষাক্ত মনোভাব তৈরি করার উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করা হচ্ছে এবং একটি নির্দিষ্ট গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ করছে। 5 আগস্টের পর থেকে করছে এবং 5 আগস্টের আগেও করেছে। শিবিরের যারা ছিল, আপনি দেখবেন যে অনেকেই কিন্তু এখন আত্মপ্রকাশ করেছে যে অন্য রাজনৈতিক দলে তারা সম্পৃক্ত ছিল। তো 5 আগস্টের আগে অনেকে ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রদলের বিরুদ্ধে বিষোদাগার করেছে, 5 আগস্টের পরে নিজেদের পরিচয় করেছে, এখন আবার সাধারণ শিক্ষার্থী পরিচয় আবার করতে চেষ্টা করছে। আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন করবো, আমি জানি না এই প্রশ্নটা করা উচিত হবে কিনা, তবুও করছি। সেটা হচ্ছে, যদি এরকম কখনো শোনেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কোনো নেতা কর্তৃক বা কোনো কর্মী কর্তৃক গেস্টরুম গণরুম করার অভিযোগ উঠেছে এবং সেটা সত্য হয়, সেই অভিযোগের সত্যতা যদি পাওয়া যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহসভাপতি হিসেবে আপনি কি পদক্ষেপ নেবেন? দেখুন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলে আমাদের সুপার 7 কমিটি ফরম্যাট, আমরা যে কোনো ঘটনা ঘটলে এটা নিয়ে বসি, গ্রুপ মিটিং করি, সিদ্ধান্ত নিই। যদি ছাত্রদলের কোনো নেতা এর সাথে জড়িত থাকে, যদি সত্যিকার অর্থেই অভিযোগটি সত্য হয়,
সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া সেটি আমরা নেব। আমরা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমরা নিজেরাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, যেহেতু আমরা এটি অ্যালাউ করছি না। এবং নিঃসন্দেহে এটি আমাদের যে সাংগঠনিক কার্যক্রমের বাইরের একটি অংশ। এটি যদি কেউ নিজের উদ্যোগে করে থাকে, সে এই সংগঠনের কেউ আর থাকতে পারবে না। কিন্তু আমরা বলবো না সে কেউ ছিল না। কেউ ব্যক্তি যদি অন্যায় করে, সে ব্যক্তির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং সে যদি সাংগঠনিক ব্যক্তি হয়ে থাকে, তার বিরুদ্ধে আমরা সংগঠন থেকেও ব্যবস্থা নেব। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কোনো নেতা বা কর্মী যদি গেস্টরুম গণরুমের সাথে যুক্ত থাকে এবং সেই অভিযোগের সত্যতা যদি প্রমাণিত হয়, তখন ছাত্রদল থেকে তাকে বহিষ্কার করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। নিঃসন্দেহে দেখুন, আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু এর বিরুদ্ধে কথা বলে আসছি। আমরা কিন্তু 2009-10 সাল থেকে শুরু করে আমরা কিন্তু দীর্ঘদিন আমাদের পলিটিক্যাল জার্নিতে, আমি ক্যাম্পাসে যখন আসি 11 সাল থেকেই আমরা কিন্তু এই গেস্টরুম গণরুমের বিরুদ্ধে কথা বলেছি। যে অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলেছি, যে অন্যায় করার কারণে আমরা দেখেছি একটা বিশাল রিজমের পতন হয়ে গেছে, তো আমরা কি আমাদের ভালো চাই না? আমরা কেন সেই অন্যায় করব? আমরা কেন আমাদের পতন ডেকে আনবো? আমরা তো চাই আমাদের বিরুদ্ধে হাজারটা সমালোচনা হোক, আমাদের বিরুদ্ধে আমরা কোনো অন্যায় করলে সেই অন্যায় সম্পর্কে আমাদেরকে চার্জ করা হোক। আমরা যদি আসলেই অপরাধ করি, আমরা সেটির বিপক্ষে যদি অপরাধ করে থাকি, আমরা সেটির জন্য সরি বলবো এবং অপরাধ আর আমরা করবো না, আমরা শুধরাবো। কিন্তু যদি আমরা অপরাধ না করি, বারবার যদি আমাদের উপর দোষারোপ করা হয়, তাহলে এটি তো আসলে শিক্ষার্থীরা ভালোভাবে দেখবে না, সত্য তো প্রকাশিত হবেই। তা আমরা সবাইকে এটা আহ্বান জানাই যে আমরা সবাই মিলে একসাথে রাজনীতিটা করি, দেশকে এগিয়ে নিয়ে যাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এর মাধ্যমে আমাদের আজকের ক্যাম্পাস পালসে অনেক ভাইয়ের সাথে যে পর্বটা আছে সেটার প্রথম পার্ট শেষ করলাম। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে।